subscribe now and press the bell icon. Never miss an update. ওকে, আমরা শুরু করব। আমরা সমাস আমরা শিখব, সমাসের কিছু প্রয়োজনীয় বিষয় শিখব অল্প অল্প করে। আমার একটা স্লোগান আছে যে আমরা যতটুকু শিখব ততটুকু মানে জানার জন্য শিখব, বোঝার জন্য শিখব, মাথায় রাখার জন্য শিখব। সব যে যা শিখব সেটা উড়ে চলে যাবে, মানে মাথায় থাকবে না, এরকম কিছু না শেখাই ভালো। যেটাই শিখব না কেন মাথায় রাখার জন্য খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তো যেটা হয় সেটা হলো সমাসের বিষয়ে আমরা খুব তাড়াহুড়ো করি। একটা টপিক আমরা অনেক বড় একটা টপিক, সেটা আমরা খুব সহজে একটা ক্লাসে দুটো ক্লাসে আমরা একেবারেই বেসিক ক্লিয়ার মানে 100% কভার করার চেষ্টা করি। এইটা আমাদের একটা এটা একটা আমাদের মানে খারাপ অভ্যাস, ভালো অভ্যাস, আমি সেই দিকে যাব না। এটা এইভাবেই আমরা পড়ে আসছি যে একটা টপিক খুব অল্প সময়ের মধ্যে আমরা যদি আয়ত্তে আনতে পারি, কেউ যদি আমাদেরকে বোঝাতে পারে, তাহলে আমরা মনে করি যে না, তিনি একজন ভালো শিক্ষক, তিনি একজন ভালো গাইড, সে আমাকে ভালোভাবে বোঝাতে পেরেছে, অল্প সময়ের মধ্যে বোঝাতে পেরেছে। তো এইটা যেটা হয় সেটা হলো আমরা যখন এরকম একটা টপিক অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো এটা হয়ে থাকে যে আপনারা অল্প সময়ের জন্য এটা বুঝেন, ঠিক আছে, এটা ভালোভাবে বুঝেন, বাট আসলে এটা কি 100% কভার হয় কি না, টপিকটা কি 100% প্রশ্ন আপনি পারবেন কি না এই টপিকটা থেকে, সেটা একটু প্রশ্ন রয়ে যায়, মানে সেই প্রশ্নটা রয়ে যায় যে আপনি কি 100% পারছেন কি না। যখনই আপনি অন্য জায়গায় কোথাও কোনো প্রশ্নে আপনি একটা সমাস নির্ণয় করতে যান, তখনই যেটা হয় সেটা হলো আপনি ওই সমাসটুকু আর পারছেন না, ওই সমাসটা আপনি পারছেন না। তো এই ক্ষেত্রে যেটা হয় আপনার কনফিডেন্স কমে যায় কি আমি যেভাবে পড়ছি এটা কি প্রপার ওয়ে কি না, বা আদৌ এভাবে পড়লে আমার সবটা ক্লিয়ার হচ্ছে কি না। তো এই ক্ষেত্রে এই যেই সমস্যাটা, আপনি একটা কোথাও কোনো প্রশ্নে কোনো একটা সমাস নির্ণয় করতে গেলে আপনি যখন সমাসটা পারেন না, তখন আপনি বলেন যে না, আমি যেভাবে পড়েছি এটা 100% কভার হচ্ছে না। এই সমস্যাটা তখনই হয় যখন আপনি খুব কম সময়ের জন্য টপিকটা আয়ত্তে আনার চেষ্টা করেন। এটা আসলে আমাদেরকে একটু এড়িয়ে যেতে হবে এবং আমাদের একটু ব্রডলি বা এক্সটেন্ডলি যেটাকে বলে বিস্তারিতভাবে জানতে হবে টপিকগুলোকে, খুব সুন্দরভাবে ধীরে ধীরে কম সময়ে নিয়ে, মানে কম সময় নিয়ে মানে হলো যে আমরা মানে অল্প অল্প সময়ে ভেঙে ভেঙে টপিকগুলো পড়ার চেষ্টা করব, তাতে করে আমাদের মাথায় টপিকগুলো স্থায়িত্ব রূপ নেয়। তো আমরা সমাস সম্পর্কে যেটা জানবো সেটা হলো সমাস কি, এবং আমরা আজকে একটা সমাস নিয়ে আলোচনা করব, সেটা হলো অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, তো আমরা প্রথমত যেটা আমরা শিখব সেটা হলো সমাসের প্রাথমিক আলোচনা। আমরা আজকে কি কি শিখব সেটা একটু লিখে রাখি। আমি আশা করি আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, না দেখতে পেলে আমাকে একটু জানাবেন যে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা শিখব অব্যয়, অব্যয় কি সেটা শিখব আমরা। তারপর অব্যয়ীভাব সমাস। এই তিনটা বিষয় আজকে আমরা একেবারেই শতভাগ ক্লিয়ার হওয়ার, শতভাগ কি বলে এটাকে, শতভাগ সমাধান করার চেষ্টা করব। সমাসের প্রাথমিক আলোচনা, ওভারঅল সমাসের প্রাথমিক আলোচনা, এবং যেটা হয়ে থাকে যেটা ওকে, সমাসের প্রাথমিক আলোচনা, অব্যয় এবং অব্যয়ীভাব সমাস, এই তিনটা টপিক সম্পর্কে আমাদের আজকে আলোচনার বিষয়। এবং আমরা বোর্ড ক্লিয়ার না, একটু স্ক্রিনে টাচ করুন আপু, জান্নাতুল ফেরদাউস আপু, আমার বোধ হয় যে বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আমরা এখন যে আলোচনাটা করব সেটা হলো সমাসের প্রাথমিক আলোচনা। সমাস কি, সমাস সম্পর্কে আমাদের একটা মানে
ভ্রান্ত ধারণা আছে, সেটা হলো আমরা যখনই প্রশ্ন কেউ করে সমাস কি, আমরা সাথে সাথে উত্তর দেই যে সমাস হলো সংক্ষেপণ। সমাস হলো সংক্ষেপণ, এরকম একটা বিষয় আমাদের মধ্যে আছে যে আমরা এই উত্তরটা সাথে সাথে দিয়ে ফেলি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আমি ওই জায়গায় 3টা বিষয় লিখেছি, সেটা হলো সমাসের প্রাথমিক আলোচনা, অব্যয় এবং অব্যয়ীভাব সমাস। এই 3টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন। একজন থাকলেও আমি একজন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, সেটা কোনো অসুবিধা নেই। তবে আপনাদের উপস্থিতির সংখ্যা আমার এই পেজ থেকে, যেহেতু আমাদের প্রথম ক্লাস, লাইভ ক্লাস, তো সেখান থেকে উপস্থিতির সংখ্যা যতই হোক না কেন আমি খুশি আপনাদেরকে নিয়ে। ঠিক আছে, ক্লিয়ার না? আমি আমার হাতে যে মোবাইলটা আছে আমি সেটাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার জানা নেই। একটু মোবাইলের স্ক্রিনে টাচ করার চেষ্টা করুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো সমাস সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো। শুরু করি আমি আলোচনা, আপনারা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। প্রথম বিষয় হলো সমাস কি। সমাস কি, এটা প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি, বা সমাসের একটা উদাহরণ যদি আমরা জানার চেষ্টা করি, আমরা বলতে পারি যে আমরা প্রায়ই এই উদাহরণটা দেই, সেটা হলো সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, এটা আমরা বলি, এই পুরো বিষয়টাকে আমরা সিংহ চিহ্নিত আসনকে একটা শব্দে বলি সিংহাসন। এটা সমাসের উদাহরণ আমরা সবাই জানি। এবং পাশাপাশি যদি আমি আরেকটা উদাহরণ লিখি, সেটা হলো হাতির বাসস্থান। হাতির বাসস্থান আমি যদি লিখি, সেটাকে বলা হয় পিলখানা। আপনারা হয়তো সবাই জানেন যে হাতির বাসস্থানকে পিলখানা বলা হয়। তো আমরা দুটো উদাহরণ লিখেছি, এক হলো সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা এক শব্দে বলছি সিংহাসন, আবার হাতির বাসস্থান এটাকে আমরা বলছি পিলখানা। এখন বিষয় হলো এর দুটো উদাহরণেরই একটা আউটপুট আসছে, একটা রেজাল্ট আসছে। সেটা কি? সেটা হলো একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। এটারও একটা নতুন শব্দ তৈরি হচ্ছে সিংহাসন, হাতির বাসস্থান, এটাতেও কি হচ্ছে, একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। তো আমরা আমাদের কাছে যেটা বিষয়, সেটা হলো বাংলা ব্যাকরণে অনেকগুলো টপিক কিন্তু নতুন শব্দ গঠন করে। আমরা যেটা জানবো এখান থেকে, সেটা হলো বাংলা ব্যাকরণে সবচেয়ে বেশি 4টা টপিক নতুন শব্দ গঠন করে। এক হলো উপসর্গ, যেটা শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। 2 সমাস, যেটা একাধিক শব্দ একাধিক পদ একত্রিত হয়ে নতুন শব্দ গঠন করে, এবং প্রত্যয় শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে। এছাড়াও এক কথায় প্রকাশ, বাগধারা, বাগবিধি, এগুলোও নতুন শব্দ গঠন করে। তো আমি যে দুটো উদাহরণ লিখেছি, সমাসের যত উদাহরণ পাবেন আপনি কিন্তু ঠিক সেম এরকমই পাবেন।
আপনারা আপনাদের যে উদাহরণগুলো আছে আপনাদের সমাসের মধ্যে সেই সবগুলো উদাহরণের চেহারা কিন্তু একই রকম, এরকমই থাকবে। অর্থাৎ এক পাশে একটি বাক্য থাকবে, আরেক পাশে একটি শব্দ থাকবে, একটা নতুন শব্দ থাকবে, যে শব্দটা তৈরি হচ্ছে, যে শব্দটা কোনো প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, সমাসের প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। তো এই যে চেহারাটা আপনি পাচ্ছেন, এই চেহারাটা কি সবই সমাস? তার মানে আমি এই দুটো উদাহরণে কি সমাস লিখেছি? আসলে না। আপনারা এক পাশে একটি বাক্য আর এক পাশে একটি নতুন শব্দ পেলেই সেটাকে সমাস বলতে পারবেন না। প্রথম বিষয় হলো যে আমরা কেন এটাকে সমাস বলবো না, কেন এটি সমাস নয়। কেন? এক নম্বরটা তো সমাস আমরা পড়তে পড়তে আমাদের মানে একই অবস্থা, মানে এটা একেবারেই ছোটোবেলা থেকেই উদাহরণটা আমাদের তটস্থ হয়েছে, কণ্ঠস্থ হয়েছে। তো 2 নম্বরটা হাতির বাসস্থান, এটা পিলখানা। এখন এটা কেন সমাস নয়? চেহারা তো একই, কেন এটা সমাস নয়? এর কারণ হলো যে একটু মনোযোগ দিবেন। দেখুন, সমাসেরও কাজ নতুন শব্দ গঠন করা, এক কথায় প্রকাশও নতুন শব্দ গঠন করে, কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা হলো কি? পার্থক্যটা হলো যে সমাস যেটা করে সেটা হলো কিছু নিয়ম অনুসরণ করে নতুন শব্দ গঠন করে, কিছু ব্যাকরণিক নিয়ম আছে যে নিয়মগুলো অনুসরণ করে নতুন শব্দ গঠন করে। আর এক কথায় প্রকাশ যেটা করে সেটা হলো কোনো নিয়ম মানে না। আমরা সকল এক কথায় প্রকাশকে আমরা একটা নামই দিই এক কথায় প্রকাশ, এটার কোনো আলাদা করে নিয়ম নেই যে এগুলো এই জন্য এগুলো আলাদা নাম, ওগুলো আলাদা নাম। তো আমরা সেভাবে আলাদাভাবে আমরা বলি না। তো এই জন্যই দেখুন, এই সিংহ চিহ্নিত আসন এটা একটা নিয়ম অনুসরণ করছে, মাঝখানে পদটা লুপ্ত হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করছে, একটা নিয়ম অনুসরণ করছে, এই জন্য এটাকে আমরা সমাস বলি। কাজ কিন্তু একই, একাধিক শব্দ মিলে একটা নতুন শব্দ গঠন করা। ঠিক একই রকমভাবে হাতির বাসস্থান, এই দুটো একত্রিত হয়ে একটি নতুন শব্দ গঠন করছে, এটাও একটি নতুন শব্দ গঠন করছে। এখন পার্থক্য হলো সমাস ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে, আর এই এক কথায় প্রকাশ কোনো ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে না। আমরা যেই এদিকে লিখছি এটা হলো সমাস, এটা আমরা সবাই জানি, এটা ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে, আর এটা সমাস নয়, এটা হলো এক কথায় প্রকাশ। কারণ এটা কোনো ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে না, এটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে হয়। বাক্য সংকোচন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনারা কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সাথে সাথে কমেন্টে জানাবেন। আমি একটা টপিক পড়ানো শেষ করে তারপর আপনাদের প্রশ্নের উত্তর দিব, কমেন্টে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তাহলে আবারও বলছি, তাহলে সমাস ও বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ দেখতে একই রকম, কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা হলো সমাস ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে, এক কথায় প্রকাশ কোনো ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে না। এখন আমরা দেখব তার মানে সমাস নতুন শব্দ গঠন করে। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে সমাস কি, আমরা সংক্ষেপণ, মিলন এগুলো না বলে আমরা সবার আগে এই কথাটা বলবো, সমাস একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? সমাস কি করছে দেখুন, সমাস কিন্তু সিংহ একটা শব্দ, চিহ্নিত একটা শব্দ, আসন একটা শব্দ, এই তিনটি শব্দ মিলে কি করছে? একটি নতুন শব্দ তৈরি করছে। তাহলে সমাসের সম্পর্কে আমরা প্রথম যে ইনফরমেশনটা পেতে পারি সেটা হলো সমাস একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। সমাস একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া, আমরা এই বিষয়টুকু জানতে পারলাম। এখন আসেন
সমাস যেহেতু নতুন শব্দ গঠনের প্রক্রিয়া, আপনি যত সমাসের উদাহরণ পাবেন সকল সমাসের উদাহরণের মধ্যে আপনি দেখতে পাবেন যে এক পাশে একটি বাক্য আছে, সেই বাক্যটা মিলে একটি নতুন শব্দ গঠন করছে। তাহলে সমাসের প্রধান কাজ কি অথবা সমাস কি? নিঃসন্দেহে আপনি উত্তর দিবেন সমাস একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। এখন যেহেতু এটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া, একটা প্রশ্ন হরহামেশাই এসে থাকে যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, এবং আমরা এটা যেটা করি সেটা হলো একটু এই বিষয়গুলো বুঝতে, আমাদের মুখস্থ রাখতে আমাদের একটু অসুবিধা হয়। এটা মুখস্থ না রেখে টপিক বেসড আমরা মনে রাখার চেষ্টা করব যে ওই টপিকটা কী নিয়ে আলোচনা করে। আমরা এতক্ষণ অবধি যেটা বুঝতে পারলাম সেটা হলো সমাস নতুন শব্দ গঠন করে। তো সেই জায়গা থেকে আমরা এইটুকু আপাতত ক্লিয়ার হতে পারছি যে সমাসের কাজ হলো শব্দ গঠন করা। যেহেতু সমাসের কাজ শব্দ গঠন করা, সেহেতু নিঃসন্দেহে সমাস বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হবে। আশা করি আপনারা সবাই উত্তরটা পেয়ে গিয়েছেন। সেটা হলো সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বে বা রূপ তত্ত্বে আলোচনা করা হয়। অনেকেই লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রূপতত্ত্বে আলোচনা করা হয় এবং এইটার এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ইংরেজি নাম হলো মরফোলজি। ইংরেজি টার্মসটা একটু আপনাদের জানতে হবে, ইংরেজি টার্মস হলো মরফোলজি। ওকে, এরপর যেটা আমরা জানবো সেটা হলো এই সমাস শব্দটির বিশ্লেষিত রূপ। এই সমাস শব্দটির বিশ্লেষিত রূপ আছে, এই সমাসকে ভাঙলে কি পাওয়া যায়? এই প্রশ্নটা ইদানিং প্রায়ই দেখা যায় যে ইদানিং এই প্রশ্নটা পরীক্ষায় আসে। আমি বেশ কয়েকটা পরীক্ষায় দেখেছি যে সমাসের প্রকৃতি প্রত্যয় চায় অথবা সমাস শব্দটির বিশ্লেষিত রূপ চায়। তো সেখান থেকে আমরা সমাস শব্দটাকে যদি ভেঙে লিখি তাহলে এরকম দাঁড়ায়: সম যোগ অস যোগ অ। তার মানে সমাসের বিশ্লেষিত রূপ হলো, এই সমাস শব্দটির বিশ্লেষিত রূপ হলো সমযোগ অস যোগ অ। আমাদের এইটুকু মনে রাখলেই হবে যে সমাস শব্দের বিশ্লেষিত রূপ হলো সমযোগ অস যোগ অ। যদিও অস একটা ধাতু, সেখানে আমরা এখানে ধাতু চিহ্ন দিতে পারি। এটা নিয়ে বিস্তারিত আলোচনার দরকার নেই, এটা এতটুকু জানলেই হবে। এটা সংস্কৃত। বিষয়টা হলো, এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হলো সমাস বাংলা ব্যাকরণের মানে বাংলা ব্যাকরণের যে নিয়মগুলো আপনারা পাচ্ছেন, এই নিয়মগুলো আসলে কোত্থেকে আসছে? এই সমাসের নিয়মগুলো কি বাংলা ব্যাকরণের, খাঁটি বাংলা ব্যাকরণের নিয়ম, নাকি এগুলো কোন ভাষার নিয়ম থেকে আসছে? এটা আপনারা অনেকেই জানেন যে সমাসের নিয়মগুলো আসছে, শুধু সমাস নয়, বাংলা ব্যাকরণ যেই শব্দটি ব্যবহার করছি আমরা, ব্যাকরণ শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ। তো সেখান থেকে ব্যাকরণের বেশিরভাগ নিয়মই কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে নিয়ে আসা হয়েছে। তো সমাসও সেই জায়গা থেকে ভিন্ন কিছু নয়, সমাসের নিয়মগুলোও কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে নিয়ে আসা হয়েছে। নিয়ম এসেছে, তাহলে সমাসের নিয়ম কোত্থেকে এসেছে? সমাসের নিয়ম সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে এসেছে। এই সংস্কৃত বিশ্লেষণই এটা সমযোগ অসযোগ অ। এটার ব্যাখ্যা আসলে খুব সেভাবে নেই, এটা আপাতত এটুকুই মনে রাখেন। এটা পরীক্ষায় আসার কারণে আমরা সবাই জানতে পেরেছি যে সমাসকে ভাঙা যায়, শব্দটিকে ভাঙলে এটা সংস্কৃতিতে এভাবে আসে। এখন এটাকে আমরা ধ্বনি বা বর্ণ অনুযায়ী ভাঙা যায় অথবা উচ্চারণের দিক থেকে ভাঙা যায়, বিভিন্নভাবে ভাঙা যায়। অথবা আমি যদি প্রথমে মানে এটাকে এভাবে বলি সমযোগ আস, সেটাও বলা যায়, কিন্তু পরীক্ষায় যেটা এসেছিল সেটা এইভাবে এসেছিল এবং অপশন এটা ছিল, এটাই রাইট, অপশনও এটা রাইট ছিল। তো সমযোগ আসো এটাকে ভাঙলে লেখা যায়, এটাকে বিভিন্ন ভাগে লেখা যায়, এটাকে মানে অক্ষরের দিক থেকে ভাঙা যায়, এটাকে বর্ণের দিক থেকে ভাঙা যায়, এটাকে উচ্চারণের দিক থেকে মানে আওয়াজের দিক থেকে, ধ্বনির দিক থেকে ভাঙা যায়। সবচেয়ে যেই বিশ্লেষিত রূপটা আপনারা মনে রাখবেন সেটা হলো এটুকু, সমযোগ অসযোগ অ। এটা সংস্কৃত বিশ্লেষিত রূপ সমাসের। এবার আমরা কিছু বিষয় শিখব, সেটা হলো
তাহলে খেয়াল করবেন, আমরা নেক্সট যে পয়েন্টটা মনে রাখবো সেটা হলো সমাস শব্দটি কোন ভাষার শব্দ। একটু যদি খেয়াল করেন, আমরা এতক্ষণ শিখেছি যে সমাস একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। যেহেতু এটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া, সেহেতু এটি বাংলা ব্যাকরণের শব্দতে বা রূপতে আলোচনা করা হয়, এবং এর বিশ্লেষিত রূপ হলো সমযোগ অসযোগ অ। এবং এই সমাসের যে নিয়মগুলো আমরা পেয়েছি, এই নিয়মগুলো এসেছে হলো সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে। এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কারো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। এরপর আসেন, যেহেতু এর বেশিরভাগ নিয়ম সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে এসেছে, সেহেতু আমরা যেটা বলতে পারি যে যদি পরীক্ষায় আসে যে সমাস শব্দটি কোন ভাষার শব্দ, আমরা নিঃসন্দেহে এটা উত্তর দিতে পারি যে সমাস শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। সমাস একটি সংস্কৃত ভাষার শব্দ, যেহেতু এই সমাসের বেশিরভাগ নিয়মই কোত্থেকে এসেছে, সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে এসেছে। এভাবে আমরা এটুকু মনে রাখতে পারি। তাহলে আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন যে সমাস একটি সংস্কৃত ভাষার শব্দ। এবার সমাসের বৈশিষ্ট্য আছে বা সমাসের প্রতীতি আছে। সমাসের বলা হয়ে থাকে যে সমাসের কয়টি প্রতীতি। একটা পরীক্ষায় এসেছিল যে সমাসের প্রতীতি কয়টি, অংশ কয়টি। আমি যদি বলি যে সমাসের অংশ কয়টি, আপনারা কি বলবেন? কমেন্টে একটু জানানোর চেষ্টা করেন আমাকে যে সমাসের অংশ কয়টি। আমি কিন্তু বলিনি সমাস কত প্রকার। আপনারা একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন যে সমাসের অংশ কয়টি। পাঁচটি, রিরা আপু ধন্যবাদ। দুইটি, তারেক ভাই ধন্যবাদ। তারেক ভাই, বাকিরা একটু জানানোর চেষ্টা করেন। আমার 19 জন আছেন, আপনারা সবাই কষ্ট করে ক্লাস করছেন। আচ্ছা, অংশ কয়টি, অথবা এভাবেও আসে প্রশ্নটা যে প্রতীতি, প্রতীতি কয়টি, অংশ বা প্রতীতি কয়টি। আচ্ছা, মনীষা আপু 5টি। ঠিক আছে, আমরা অনেকেই জানতে চেয়েছেন পরে কি রেকর্ড দেখা যাবে। এটা দেখা যেতেও পারে, নাও যেতে পারে। আমি রাখবো কি রাখবো না সেটা ডিপেন্ডস করবে। লাইভ ক্লাস করার চেষ্টা করুন, পরে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেটা হয়েছে বিধি আপু, যেটা দেখেছিলাম, আমি আসলে রিপ্লাই করার সুযোগ হয়নি। খুব তাড়াতাড়ি মানে আপনারা ঘুমিয়ে যান, এটা ভালো অবশ্য। অনেকেই দেখি বলেছেন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, রেকর্ড থাকতে পারে ইনশাল্লাহ। তারপরেও লাইভ ক্লাসে আসুন, দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সমাসের অংশ বা প্রতীতি হলো 5টি। যারা 2টি বলেছেন তাদেরকে দুঃখিত বলতে হচ্ছে যে সমাসের অংশ হলো 5টি। সমাসের অংশ 5টি। এখন এই 5টি অংশ কি কি, 5টি অংশ কি কি আমি একটু উপরে লিখব। আমি আরেকবার রিপিট করছি। সমাস কি? সমাস হলো একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? যেহেতু নতুন শব্দ গঠন করে, সেহেতু এটি বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয়। এবং এটি শব্দতত্ত্বের আরেক নাম হলো রূপতত্ত্ব। এবং সমাস শব্দের বিশ্লেষিত রূপ হলো সমযোগ অসযোগ অ। এবং সমাসের বেশিরভাগ নিয়ম এসছে সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে। এবং সংস্কৃত শব্দ, সমাস একটি সংস্কৃত শব্দ। এবং সমাসের প্রতীতি হলো, সমাসের প্রতীতি বা সমাসের অংশ হলো 5টি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই অবধি। এই 5টি অংশ কি সেটা আমি একটু উপরে লেখার চেষ্টা করি, নিচের দিকে লিখলে হয়তো আপনারা নাও দেখতে পারেন। সমাসের 5টি প্রতীতি হলো পাঁচটি অংশ হলো, আমরা প্রথমত যেটা লিখতে পারি সেটা হলো ব্যাসবাক্য। 2 লিখতে পারি সমস্ত পদ।
3 লিখতে পারি সমসমান পদ, 4 লিখতে পারি পূর্বপদ, 5 লিখতে পারি পরপদ। ওকে, তারেক ভাই পড়াইনি আসলে, এটা আমি মনে নাই আসলে, এভাবেই পড়ানোর চেষ্টা করি, হয়তো ভুল হতে পারে। আচ্ছা, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, এটা নন ক্যাডার জবে প্রশ্নটা এসেছিল যে সমাসের প্রতীতি কয়টি। সবাই অপশনে 6 ছিল, সবাই ভেবেছিল যে সমাস কত প্রকার, এটাই হয়তো। বাট সমাসের অংশ, সমাস জানতে হলে যে বেসিক জিনিসগুলো, মৌলিক জিনিসগুলো, সেটা হলো 5টি। আমরা 5টি বিষয় আমরা জানবো। সেটা হলো ব্যাসবাক্য, ব্যাসবাক্যের আরেক নাম অবশ্য বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য, সেটা আমরা পরে জানবো। তাহলে এইটা একটা, সমস্ত পদ একটা, সমসমান পদ একটা, পূর্বপদ একটা, পরপদ একটা। পরপদের আরেক নাম হলো উত্তরপদ। এই 5টি অংশ আমাদের জানতে হবে। এই 5টি অংশ কোনটা কাকে বলে এটা একটু আমরা জানার চেষ্টা করব। একটু সবাই মনোযোগ দিবেন। তাহলে এই অবধি আমরা এটুকু শিখলাম যে সমাস 6 প্রকার, প্রকারভেদ অনুযায়ী 6 প্রকার, সেটা আমি পড়ে আসছি। বাট সমাসের অংশ কয়টি, সমাসের অংশ কয়টি অথবা প্রতীতি কয়টি, এই প্রশ্নটি যখন চলে আসবে আপনি নিঃসন্দেহে উত্তর দিবেন সমাসের প্রতীতি বা সমাসের অংশ 5টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই 5টি প্রতীতি বা 5টি অংশ আমরা একটু জানার চেষ্টা করব। কেন এটাকে ব্যাসবাক্য বলে, কেন সমস্ত পদ বলে, অথবা কেন সমসমান পদ বলে। আমরা একটা উদাহরণ দিয়ে এটা শেখার চেষ্টা করব। আমরা এতদিন সিংহ চিহ্নিত আসন, এই উদাহরণটা দিয়েই সব কিছু জানার চেষ্টা করেছি। আজকে যেটা করব সেটা হলো আমরা যেটা করব সেটা হলো অন্য একটা উদাহরণ দিয়ে জানার চেষ্টা করব। সেটা আমরা ধরেন আমরা আমাদের যেটা প্রতিদিন ব্যবহৃত হয় সেরকম একটা বিষয় আমি যদি বলি, খেয়াল করেন, রান্নার জন্য ঘর, রান্নাঘর। ওকে, এই জায়গায় এই উদাহরণটা দিয়ে আমরা সমাসের 5টি অংশ শেখার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিবেন। এতক্ষণ অবধি আমরা সমাসের কিছু বেসিক আলোচনা, এখনও বেসিক আলোচনাই করছি। এতক্ষণ অবধি আমরা যেটা করছি সেটা হলো সমাসের একেবারেই বেসিক আলোচনাগুলো করেছি। এখন এই 5টি অংশ জানার চেষ্টা করব। প্রথমত খেয়াল করবেন, আপনারা যত উদাহরণ পাবেন, সমাসের মধ্যে যত উদাহরণ পাবেন, আপনারা খেয়াল করবেন যে একপাশে আপনি একটি বাক্য পাচ্ছেন। আমি কিন্তু এটা প্রথমেই বলেছি যে সমাস এবং এক কথায় প্রকাশ দেখতে একই রকম। যত উদাহরণ পাবেন আপনি একপাশে একটি বাক্য পাবেন এবং সেই বাক্যটির পাশেই একটা নতুন শব্দ পাবেন। দুটো দেখতে একই রকম। তো সমাসের ক্ষেত্র ঠিক একই রকম। আপনি একপাশে একটি বাক্য পাবেন, নিঃসন্দেহে বাক্য আপনারা সবাই চিনেন। একাধিক শব্দ যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেটাকে আপনি বাক্য বলছেন। তাহলে আপনি যখন সেই বাক্যটি খুঁজে পাবেন, অর্থাৎ একপাশে একটি বাক্য থাকবে, একপাশে একটি শব্দ থাকবে, যে বাক্যটি আপনি খুঁজে পাবেন এটা আর কোনো সংজ্ঞার প্রয়োজন নেই আমাদের, সেই বাক্যটির নামই হলো ব্যাসবাক্য। আপনি সমাসের মধ্যে একপাশে একটি বাক্য পাবেন, সেই বাক্যটি, বাক্য কাকে বলে, একাধিক শব্দ মিলে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। রান্নার জন্য ঘর, এটা মিলে আমরা একটা অর্থ প্রকাশ করছে, এই জন্য আপনি এটাকে বাক্য বলতে পারছেন। যেহেতু এটি একটি বাক্য সেহেতু আমরা এটার নাম দিব ব্যাসবাক্য। এই সমাসের 5টি অংশের মধ্যে এটাকেই আমরা ব্যাসবাক্য বলবো। সিংহ চিহ্নিত আসন, এর মধ্যে বাক্য কোনটি? নিঃসন্দেহে বলবেন সিংহ চিহ্নিত আসন।
সমান সিংহাসন, এর মধ্যে বাক্য হলো সিংহ চিহ্নিত আসন। তাহলে ব্যাসবাক্য কোনটি? সিংহ চিহ্নিত আসন। এটা বের করতে আপনাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তাহলে বিষয় হলো ব্যাসবাক্যের আরেক নাম হলো কি? ব্যাসবাক্যের আরেক নাম হলো বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। তাহলে ব্যাসবাক্যের মোট 3টি নাম: ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। ওকে, হ্যাঁ সালসাবিল আপু, এটা তৎপুরুষ সমাস, আমরা পরে যাচ্ছি। সেই ক্ষেত্রে আগে আমরা 5টি অংশ জানার চেষ্টা করি। এগুলো কিন্তু এখনও সমাস নির্ণয় করার কৌশল বা সমাস কীভাবে নির্ণয় করে আমরা সেদিকে যাইনি এখনও আমরা সমাসের বেসিক আলোচনায় আছি। তো এই যে বাক্যগুলো থাকবে, খেয়াল করবেন এই বাক্যগুলো কী নিয়ে গঠিত হয়। আমরা কিন্তু বাক্যের সংজ্ঞায় বলছি যে একাধিক শব্দ মিলে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখন সেই সম্পূর্ণ অর্থটাকে আমরা বাক্য বলছি। এখন বিষয় হলো যে শব্দ আর পদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, শব্দ কাকে বলে আর পদ কাকে বলে, এটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, বা এর মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে কি না, শব্দ আর পদের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে কি না, এটা একটু আমাকে কমেন্টে জানান। আবার একটু জানান শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আমি সেটা একটু বলছি আপনাদেরকে সহজে। দেখুন, শব্দ হলো আপনি যখন আলাদা করে একটি শব্দ বলবেন, আমি যখন আলাদা করে যদি বলি ঘর, আমি যদি আলাদা করে বলি যে ঘর, এই ঘর একটা শব্দ, এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। আলাদা করে বললে এটা একটা শব্দ। ঠিক আছে, আমরা যদি ঘর বলি তাহলে ঘর একটা শব্দ। এখন এই ঘর শব্দটাই যখন আমরা বাক্যে ব্যবহার করব, কোনো একটা বাক্যে ব্যবহার হবে, বাক্যে এই অংশটাকেই আমরা বলি কিন্তু পদ। দ্যাট মিনস আমরা পদ কাকে বলে, আমরা বলি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, অথবা এইটাই সবচেয়ে আমরা বেশি বলি বাক্যে অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। এই জায়গায় আপনাদেরকে একটু বিষয় বুঝতে হবে যে শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা কী। বিষয় হলো একেবারেই সূক্ষ্ম পার্থক্য। আপনি যখন আলাদা করে ঘর বলবেন এটা একটা শব্দ, বাট এই ঘর শব্দটি যখন একটা বাক্যে ব্যবহার করবেন তখনই সেই বাক্যটির মধ্যে ওই শব্দটিকে, বাক্যে অন্তর্গত ওই শব্দটিকে আপনি পদ বলছেন। এটা বাংলা পদের 5 প্রকারের মধ্যে কোনো একটা পদ হয়ে যাচ্ছে। আলাদা বললেও কিন্তু পদ হচ্ছে, বাট আপনি পদ বলতে পারছেন, এটা একটা বিশেষ্য পদ, কিন্তু যখন সব বাক্যে ব্যবহার করেন তখনই এটা যথার্থ ব্যবহার হয়। হ্যাঁ, এবার এর সাথে বিভক্তি যুক্ত হোক আর নাই হোক। তাহলে আপাতত আমরা এইটুকু জানার চেষ্টা করব, সেটা হলো শব্দ হলো আলাদা করে বললে ওয়ার্ড একটা শব্দ, যেমন ঘর বললে ঘর একটা শব্দ, আর ওই শব্দটি যখন বাক্যে ব্যবহার করব তখন সেই শব্দটিকে আমরা বলবো পদ। ঠিক সেই জায়গা থেকে আমাদের দেখুন এখানে আমরা একটা বাক্য পাচ্ছি এই পাশে, আর এই বাক্যটির মধ্যে কিন্তু 3টা শব্দ আছে, রান্না আছে, জন্য আছে, ঘর আছে। তাহলে এই 3টা শব্দকে আলাদা আলাদা করে বললে সেটি কিন্তু শব্দ হচ্ছে, কিন্তু যখন বাক্যে ব্যবহার করছি তখন এগুলোকে কিন্তু আমরা পদ বলছি। তাহলে রান্না একটা পদ, জন্য একটা পদ, ঘর একটা পদ। এখন আসুন, এই যে একাধিক পদ, সবগুলো পদ মিলে কি হচ্ছে, সমাসের কাজ কি, একটা নতুন শব্দ গঠন করা। তো সবগুলো পদ মিলে একটা নতুন শব্দ গঠন করা হচ্ছে। তাহলে এই শব্দটাকে আমরা কি বলতে পারি, এই শব্দটার মধ্যে এই সবগুলো পদ আছে না, মানে এই সবগুলো পদ, রান্না, জন্য, ঘর, সবগুলো পদ মিলে এই শব্দটি তৈরি হচ্ছে। সমস্ত পদগুলো মিলে এই পদটি তৈরি হচ্ছে বা এই শব্দটি তৈরি হচ্ছে। তাহলে আমরা এইটাকে বলতে পারি সমস্ত পদ। একটু সবাই বোঝার চেষ্টা করবেন যে আমরা যখন এক পাশে একটি বাক্য পাবো, সেই বাক্যের মধ্যে
সেই বাক্যের মধ্যে যেটা হতে পারে সেটা হলো একাধিক শব্দ থাকতে পারে, সেই শব্দগুলোকে আমরা পদ বলবো। যখন সবগুলো পদ, সমস্ত পদগুলো একটি শব্দে পরিণত হবে, নতুন শব্দটি গঠিত হবে, সেই নতুন শব্দটিকে আমরা বলবো সমস্ত পদ। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক একই রকমভাবে আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সেখানেও আপনি সিংহ চিহ্নিত আসন এটা একটা বাক্য পাচ্ছেন। তাহলে বাক্যের মধ্যে কি আছে? একাধিক পদ আছে। একাধিক পদগুলো কি হচ্ছে? একত্রে একটি নতুন শব্দ তৈরি হচ্ছে। কি সেটা? সেটা হলো সিংহাসন। এখন এই যে একাধিক পদ মিলে, সমস্ত পদগুলো মিলে একটি শব্দ তৈরি হচ্ছে, সেহেতু এই শব্দটাকে আমরা বলছি সমস্ত পদ। ওভারঅল আমরা এটা ভাবতে পারি যে সমাসের মধ্যে একপাশে যে বাক্যটি পাবো সেই বাক্যটির নাম হলো বেশ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এবং এই বাক্যগুলো মিলে যখন একটি নতুন শব্দ তৈরি হবে, সেই নতুন শব্দটিকে আমরা বলতে পারি সমস্ত পদ। আশা করি আপনাদের এই পর্যন্ত বোঝা হয়েছে। ওকে, এবার আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি আপনাদের কমেন্ট দেখব কিছুক্ষণ পর। এবার আসুন খেয়াল করেন, এই সবগুলো পদ মিলে যখন একটি নতুন শব্দ তৈরি হচ্ছে, সেই নতুন শব্দটির মধ্যে কি ব্যাসবাক্যের সবগুলো পদ গিয়েছে? আমরা বলছি যে ব্যাসবাক্যের অনেকগুলো পদ আছে, সবগুলো পদ মিলে কি সমস্ত পদ গঠিত হচ্ছে? না, ব্যাসবাক্যের রান্না গিয়েছে আর ঘর গিয়েছে, এই দুটো মিলে রান্নাঘর হচ্ছে। তার মানে ব্যাসবাক্যের কোন কোন পদগুলো নিয়ে সমস্ত পদ তৈরি হচ্ছে? ব্যাসবাক্যের রান্না একটা পদ গিয়েছে, ঘর একটা পদ গিয়েছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি ব্যাসবাক্যের যে যে পদগুলো নিয়ে সমস্ত পদ গঠিত, অথবা দেখুন সমস্ত পদকে যদি আপনারা ভাঙেন, খেয়াল করবেন যত সমস্ত পদ আছে আপনারা যদি সমস্ত পদকে ভাঙেন, আপনারা বেশ কয়েকটি পদ পেয়ে যাবেন। মিনিমাম দুটো পদ পাবেন, বেশিরভাগ সময়ই দুটো পদ পাবেন। তো সমস্ত পদকে যদি ভাঙেন, কিসের ভিত্তিতে ভাঙবেন? অর্থের ভিত্তিতে। রান্না একটা অর্থ হচ্ছে, ঘর একটা অর্থ হচ্ছে, শাব্দিক দিক থেকে যদি আপনি ভাঙেন তাহলে কি হচ্ছে? আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হলো রান্না আর একটা হলো ঘর। তাহলে সমস্ত পদকে ভাঙলে যেই পদগুলো বা যেই শব্দগুলো পাচ্ছেন, আমরা সেই শব্দগুলোকে বলবো সমসমান পদ। দ্যাট মিন্স এখানে রান্না এবং ঘর হলো সমসমান পদ। আশা করি আপনারা এই অবধি বুঝতে পেরেছেন। তাহলে সমস্ত পদকে ভাঙলে যেই পদগুলো পাবো, অথবা ব্যাসবাক্যের যে যে পদগুলো নিয়ে সমস্ত পদ গঠিত হবে, সেই পদগুলোকে একত্রে বলা হচ্ছে সমসমান পদ। আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, অথবা বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, সেই জায়গায় আপনারা যদি খেয়াল করেন যে সিংহ চিহ্নিত আসন, এই জায়গার সিংহর আসন, এই দুটি পদ দিয়ে কিন্তু সমস্ত পদ গঠিত হচ্ছে। তার মানে সিংহর আসন হলো সমসমান পদ। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সমসমান পদ কি? সমসমান পদ হলো সমস্ত পদকে ভাঙলে যে দুটি পদ পাবেন বা যে তিনটি পদ পাবেন, সেই পদগুলোকে একত্রে সমসমান পদ বলা হয়। আপনাকে যদি বলা হয় এই রান্নাঘর, এই সমস্ত পদের সমসমান পদ কি? এই সমস্ত পদের সমসমান পদ হলো রান্না এবং ঘর। এবার আসেন, এই সমসমান পদের প্রথমে যে পদটি থাকবে, সমসমান পদের প্রথমে যে পদটি থাকবে, সেই পদটিকে আপনি বলবেন পূর্বপদ, এবং শেষে যে পদটি থাকবে সেই পদটিকে আপনি বলবেন পরপদ। আর এই পরপদের আরেক নাম হলো উত্তরপদ। পরপদের আরেক নাম হলো উত্তরপদ। তাহলে আমরা কি জানলাম? আমরা সমাসের 5টি অংশ জানার চেষ্টা করলাম। ব্যাসবাক্য, সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। ব্যাসবাক্য হলো আমরা সমাসের মধ্যে একপাশে একটি বাক্য পাবো, সেটির নাম হলো ব্যাসবাক্য। ব্যাসবাক্যে অনেকগুলো পদ থাকবে, সবগুলো পদ মিলে যখন একটি শব্দ তৈরি হবে, সেই শব্দটিকে আমরা বলবো সমস্ত পদ। এবং এই একটি পদকে যখন আমরা অর্থের ভিত্তিতে শাব্দিক দিক থেকে ভাঙবো, ভাঙলে যেই শব্দগুলো পাবো, সেই শব্দগুলোকে একত্রে বলা হয় সমসমান পদ।
আর এই সমসমান পদের প্রথমে যেটি থাকবে, প্রথম যে পদটি থাকবে বা প্রথম যে শব্দটি থাকবে সেটাকে আমরা বলবো পূর্বপদ, শেষে যে শব্দটি থাকবে সেটাকে আমরা বলবো পরপদ বা উত্তরপদ। অনেকেই প্রশ্ন করতে পারবেন বা পারেন যে রান্নাঘর তো ভাইয়া একটা শব্দ, তাহলে এটাকে কেন আমরা পদ বলছি? এর উত্তর হলো, দেখুন রান্নাঘর শব্দটি কি হয়েছে, গঠিত হয়েছে, এটা গঠন হয়েছে কি প্রক্রিয়ায় গঠন হয়েছে, কি প্রক্রিয়ায় গঠিত হয়েছে? সমাস প্রক্রিয়ায়। তাহলে এটার যেই প্রক্রিয়াটা হয়েছে, যেই বাক্য থেকে এই শব্দটি গঠিত হয়েছে, সেই বাক্যে কিন্তু বেশ কয়েকটা পদ আছে, রান্না, জন্য, ঘর, এই জন্য অনেকগুলো পদ মিলে এই সমস্ত পদটা আসার কারণে, এই শব্দটা আসার কারণে আমরা এটাকে পদ বলছি, শব্দ বলছি না। এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো সমস্যা থাকলে আপনারা একটু আমাকে জানান। হ্যাঁ, সমস্ত পদ শব্দের আরেক নামই হলো সমাস নিষ্পন্ন শব্দ। মানে এটা পরীক্ষায় আসে যে সমাস নিষ্পন্ন শব্দকে কি বলে। সমাস নিষ্পন্ন মানে কি? এটার মানে হলো সমাসের দ্বারা গঠিত নতুন শব্দ। সমাস নিষ্পন্ন মানে সমাসের দ্বারা নিষ্পন্ন হয়েছে, সমাসের দ্বারা গঠিত হয়েছে, এইটাকে কি বলা হয়? নিঃসন্দেহে এটাকে সমস্ত পদ বলা হয়। সমাসের দ্বারা গঠিত যে নতুন শব্দ, সেই নতুন শব্দটাকেই সমস্ত পদ বলা হয়। থ্যাংক ইউ সালসাবিল আপু, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি শুধু বলেই যাচ্ছি, এটা আসলেই আমার কাছে একটু কষ্টকর যে আমরা যখন জুমে ক্লাস করি, সেই জায়গায় আমাদের কিছুটা অফলাইনের মজা পাওয়া যায়, আপনাদের কথা শুনতে পাই। এই জন্য হয়তো আমরা জুমটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ক্লাস করতে। এটা অবশ্য ভালো। সবাই বুঝতে পেরেছেন কি না এই অবধি আমাকে একটু কমেন্টে জানান। আমি ধীরে ধীরে পড়াবো, খুব অল্প অল্প করে। আজকে আমরা যেটা আলোচনা করব বলেছি সেটাই করব, খুব বেশি কিছু হজবরল করব না আমরা। ওকে, ওকে, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা কমেন্ট করছেন কি না আমি সেটা বুঝতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। শিরিন আপু বুঝতে পেরেছেন, রিনা আপু বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন নেক্সট টপিকে যাব। সেটা হলো, এখনও বেসিক আলোচনা শেষ হয়নি, প্রাথমিক আলোচনা শেষ হয়নি। আমরা 5টি প্রতীতি বা অংশ আমরা জানলাম। এখন আমরা যে উদাহরণটা শিখলাম একটু আগে, শিখলাম কি? রান্নার জন্য ঘর, আমরা বলছি রান্নাঘর। এখন আমরা সমাসের যেই সংজ্ঞাগুলো দেই, মানে সমাস কেউ যদি প্রশ্ন করে সমাস কি, আমরা যেটা মানে হর হামেশাই বলে থাকি যে সংক্ষেপণ, অথবা বলে থাকি মিলন, পদের মিলন। আচ্ছা, আমরা 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 অন্যভাবে লিখি, আমরা এইভাবে বলি, সেটা হলো সংক্ষেপণ না, আমরা লিখি হলো, বলি হলো একাধিক পদের একপদীকরণ। আমরা শুধু এটুকুই বলি যে একাধিক পদের একপদীকরণ, অথবা আমরা বলি পদের মিলন, অথবা আমরা বলি সংক্ষেপণ। এই 3টা বিষয় আপনাদের জানা আছে, একাধিক পদের একপদীকরণ, পদের মিলন, সংক্ষেপণ। এই 3টা কি? সমাসের সংজ্ঞা ও সমাসের কাজ। সমাসের কাজ কি? সংক্ষেপণ করা। সমাসের কাজ কি? একাধিক পদের একপদ করা। সমাসের কাজ কি? মিলন করা। এই 3টা হলো সমাস শব্দের অর্থ। দেখুন, সমাস একটি সংস্কৃত শব্দ। এই সমাস শব্দটির অর্থ কয়টি? 3টি। কেন এটা সমাস শব্দের অর্থ? অলমোস্ট সমাসের কাজ এটা। এখান থেকে সরো। সমাসের কাজ হলো নতুন শব্দ গঠন করা। এখন নতুন শব্দটা কিভাবে গঠিত হয়? নতুন শব্দটা গঠিত হয় একাধিক পদ
ওকে, আমি সরি। আচ্ছা, সমাস, হ্যাঁ কি বলছিলাম যে সমাস কি করে, নতুন শব্দ গঠন করে। এখন এই নতুন শব্দ যে গঠন করে, এই নতুন শব্দ গঠন করতে গিয়ে কি হয়, বা সমাস একটি সংস্কৃত শব্দ, এই শব্দটির কি কি অর্থ আছে? এই শব্দটির তিনটি অর্থ আছে। দেখুন, রান্না একটা পদ, জন্য একটা পদ, ঘর একটা পদ। এই একাধিক পদ কি হচ্ছে? প্রথমত একটা পদ হচ্ছে। তাহলে আমরা এই সমাস শব্দের অর্থ বলতে পারি একাধিক পদের একপদীকরণ। আবার খেয়াল করুন, এই যে রান্না, জন্য, ঘর, এই একাধিক পদ এক পদ হচ্ছে, প্রথমত সমস্ত পদ হচ্ছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? যখন একাধিক কিছু ছোট হয়ে যায়, অল্প একটা কিছু হয়ে যায়, নিঃসন্দেহে সেটা মিলনের মাধ্যমে হয়। তাহলে এই একাধিক পদ এক পদ হয় মিলনের মাধ্যমে। তাহলে সমাস শব্দের 2 নম্বর অর্থ হলো মিলন। কিসের মিলন? প্রাথমিকভাবে এটা পদের মিলন বলবেন। যদি অপশনে পদের মিলন না থাকে তাহলে সেই জায়গায় শব্দের মিলন বলবেন। এরপর খেয়াল করবেন, এই একাধিক পদ এক পদ হয় পদের মিলনের মাধ্যমে। তারপর এটা কি হয়ে যায়? এটা কি ব্যাস বাক্যের চেয়ে এই অংশটা কি বড় হয়ে যাচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে? এটা কি এলাবোরেট হয়ে যাচ্ছে নাকি ব্রিফ হয়ে যাচ্ছে? নিঃসন্দেহে সংক্ষেপ হয়ে যাচ্ছে। তাহলে এই সমাস শব্দের 3টি অর্থ, এই 3টা কিন্তু অর্থ। এগুলো কার অর্থ? এগুলো এই সমাস সংস্কৃত শব্দটির অর্থ। সমাস শব্দের অর্থ 3টি: একাধিক পদের একপদীকরণ, পদের মিলন বা শব্দের মিলন এবং সংক্ষেপণ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই অবধি। এবার আসেন প্রকারভেদ। সমাসের প্রকারভেদ কয়টি? সমাসের প্রকারভেদ বা সমাসের প্রকার কয় প্রকার? আপনারা সবাই বলবেন সমাস 6 প্রকার। হ্যাঁ, সমাস 6 প্রকার। তবে একটা প্রশ্ন এখন এসে থাকে যে পূর্বপদ ও পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস কত প্রকার? পূর্বপদ ও পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস 4 প্রকার। পূর্বপদ ও পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস 4 প্রকার। ভিত্তি করে সমাস 4 প্রকার। খেয়াল করবেন, প্রকারভেদ নিয়ে 2টি প্রশ্ন হতে পারে। প্রথমত ঢালাওভাবে আসতে পারে সমাস কত প্রকার, তখন আপনি উত্তর দিবেন সমাস 6 প্রকার। কিন্তু যদি এটা উল্লেখ করে আসে যে পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস কত প্রকার, আপনি তখন উত্তর দিবেন 4 প্রকার। সেই 4 প্রকার কি সেটা আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা জানলাম এই সমস্যমান পদের প্রথম পদকে বলা হয় পূর্বপদ, শেষ পদকে বলা হয় পরপদ। একটা সমস্ত পদ দ্বারা এই জায়গায় আমাদের একটা বিষয় বোঝার ল্যাকিংস থাকে, সেটা হলো প্রাধান্য কি, মানে অর্থের প্রাধান্য কি। সমস্ত পদের অর্থের প্রাধান্য মানে আমরা কি বুঝি, এই জায়গায় এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। যেমন আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছি রান্নাঘর, রান্নাঘর যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা কি, মানে এই যে সমস্ত পদটা আমরা পেলাম, একাধিক শব্দ মিলে যে সমস্ত পদটা পেলাম, এই সমস্ত পদটা দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটার যে অর্থ বা এই 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 শব্দটি দ্বারা আমরা কাকে বুঝতে পারছি, মানে এখানে কি করা হয় বা এটা কি। তো রান্নাঘর আপাতত আমরা এটা সম্পর্কে এই শব্দটির মধ্যে আমরা কোন অংশটাকে প্রাধান্য দিচ্ছি বা কোন অংশটাই বুঝে আসছি, সেটা হলো দেখুন ঘর, মানে এটা একটা ঘর, অলমোস্ট এটা একটা ঘর, এটা আমরা বুঝতে পারছি। এই যে প্রাধান্যের বিষয়টা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যখন বলি যে মা বাবা, এখানে আমরা মা বাবা দ্বারা কাকে বুঝি, কি বুঝি? নিঃসন্দেহে উভয়কেই বুঝি। তাহলে এই জায়গায় এই পূর্বপদ মা, পরপদ বাবা, উভয় পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি যদি বলি সিংহাসন,
এখন আপনি সিংহাসন এটা দ্বারা কি বোঝেন? সিংহ চিহ্নিত আসন, দ্যাট মিনস একটা চেয়ারে সিংহ এঁকে দিয়ে বললাম এটা সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে, তাহলে আপনি তো একটা আসনকেই বুঝছেন নাকি? এই যে প্রাধান্যটা এটা একটু বুঝতে হবে, এটা না বুঝতে পারলে আমরা সমাস নির্ণয় করতে পারবো না। আমরা সামনের দিকে এটাই বুঝতে পারবো যে আমরা যেটা হলো মানে একটা সমাস, একটা সমস্ত পদ যখন পাবো, প্রাধান্য বিষয়টা কি এই জিনিসটুকু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। কোন অংশটা প্রাধান্য পাচ্ছে, এখানে এই শব্দটি দ্বারা আমরা যা বুঝতে পারছি সেটা কোন অংশের মধ্যে আছে। সহজেই যদি বলি, আমরা যখন সিংহাসন বলি এটা দ্বারা আমরা যা বুঝতে পারছি সেই বুঝার জিনিসটা কোন অংশের মধ্যে বেশি আছে, পূর্বপদে আছে নাকি পরপদে আছে, নাকি উভয় পদে আছে, নাকি কোনো পদেই নেই। এই বিষয়টা একটু প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারলে আমরা 4 প্রকার এটা বিষয়টা ভালো করে বুঝতে পারবো। সেটা হলো যে আমরা যখন দেখব যে এই সমস্ত পদের শুধু পূর্বপদের প্রাধান্য আছে, পূর্বপদের প্রাধান্য আছে, মানে আমরা একথা শুধু পূর্বপদ বলি, পূর্বপদ শুধু পূর্বপদের প্রাধান্য আছে, তখন আমরা সেই সমাসটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। তার মানে হলো অব্যয়ীভাব সমাসের পূর্বপদের প্রাধান্য পায়। এরপর আমরা বলতে পারি পরপদ। তার মানে কি পরপদ? কি পরপদ হলো মানে পরপদের প্রাধান্য পাবে। পরপদের প্রাধান্য পাবে 3টা সমাসে, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়। এই 3টি সমাসে পরপদের প্রাধান্য পাবে। সংক্ষেপে আমরা এটাকে দ্বিতক বলতে পারি। সংক্ষেপে এটাকে আমরা দ্বিতক বলতে পারি। তাহলে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এই 3টি সমাসে কোন পদের প্রাধান্য পাবে? পরপদের প্রাধান্য পাবে। প্রাধান্য মানে কি? আমি আবারও বলছি, আমরা যে সমস্ত পদটি দ্বারা যেটা বুঝতে পারছি, যা প্রকাশ করছি, এই প্রকাশ করার বিষয়টা কোন অংশের মধ্যে আছে, পূর্বপদে আছে না পরপদে আছে। যদি শুধু পূর্বপদের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। আর যদি সেটা পরপদের মধ্যে থাকে, শুধু ওই কথাটি দ্বারা আমরা যা বুঝতে পারছি, যেমন রান্নাঘর, এটা দ্বারা ঘরই বুঝতে পারি আমরা, তাহলে ঘরটা প্রকাশ করলেই আমাদের হয়ে গেল। দ্যাট মিনস তার মানে এটা দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়ের মধ্যে যে কোনো একটা। আমি যদি বলি বিয়ের জন্য পাগলা, ঠিক একই রকমভাবে এখানে মানে সে তো পাগলা, এখন মানে কিসের জন্য? বিয়ের জন্য। আমরা তো তাকে পাগলা বলছি, তাকে পাগলা বলেই তাকে আমরা চিনতে পারছি। তাহলে প্রাধান্য পাচ্ছে কোনটা? পরপদটা। তাহলে সেটাকে আমরা বলতে পারবো দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। এরপর দেখুন, পূর্বপদ ও পরপদ যদি লিখি, তার মানে হলো পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পায় এমন সমাস হলো দ্বন্দ্ব সমাস। এবং ফাইনালি কোনোটাই না, মানে পূর্বপদ পরপদ কোনোটিই না, কোনোটি প্রাধান্য না পেলে আমরা সেটাকে বলবো বহুব্রীহি সমাস। এই হলো 4 প্রকার। 1, শুধু পূর্বপদের প্রাধান্য পাবে এমন সমাসের নাম হলো অব্যয়ীভাব সমাস। 2, পরপদের প্রাধান্য পাবে শুধু, মানে পূর্বপদের প্রাধান্য পাবে না, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। সংক্ষেপে আমরা দ্বিতক মনে রাখবো। 3, পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পাবে এমন সমাস হলো দ্বন্দ্ব সমাস। এবং 4, কোনোটাই প্রাধান্য পাবে না, ভিন্ন কিছু বোঝাবে এমন সমাস হলো বহুব্রীহি সমাস। আশা করি আপনারা এই অবধি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে সমাসকে পূর্বপদ পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না অনেকক্ষণ ধরে, আপনারা কি কমেন্ট করছেন কিনা সেটা আমার, হ্যাঁ ওকে। ঠিক আছে, তাহলে এই পুরো প্রাথমিক আমাদের একটা অংশ শেষ হলো ক্লাসের। আজকে যেহেতু অলরেডি আমরা কিছু সময় নষ্ট করেছি, সেহেতু আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, অসুবিধা নেই। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব টপিক বুঝে।
আমরা প্রাথমিক আলোচনাটা শেষ করেছি সমাসের। কি কি শিখলাম প্রাথমিক আলোচনা আমি একটু ব্রিফলি আপনাদের কাছে ব্রিফ করছি। সেটা হলো খেয়াল করবেন, আমরা প্রথমে জানলাম যে সমাস কি। আমরা জানলাম সমাস হলো একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। ঠিক সমাসের মতো করেই এক কথায় প্রকাশও নতুন শব্দ গঠন করে। সমাসও এক পাশে একটি বাক্য থাকে, অন্য পাশে একটি শব্দ থাকে। এক কথায় প্রকাশও এক পাশে একটি বাক্য থাকে, অন্য পাশে একটি শব্দ থাকে। তাহলে এই এক পাশে একটি বাক্য, অন্য পাশে একটি শব্দ, এইটার যেই প্রক্রিয়া, এটা সমাসও দেখতে একই সমাস এবং এক কথায় প্রকাশ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হলো সমাস কিছু ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে, এক কথায় প্রকাশ কোনো ব্যাকরণিক নিয়ম অনুসরণ করে না। তাহলে সমাস, প্রথম যে ইনফরমেশনটা আমরা পেলাম, সমাস হলো একটি শব্দ গঠনের প্রক্রিয়া, বাংলা ব্যাকরণের নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। এরপর যেহেতু এটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া, সেহেতু এটি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সমাস বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয় বা রূপতত্ত্বে আলোচনা করা হয়, এবং এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আরেক নাম হলো মরফোলজি, ইংরেজি নাম হলো মরফোলজি। এরপর আমরা যেটা জানলাম সেটা হলো সমাস কোন শব্দ। সমাসের বেশিরভাগ নিয়ম এসেছে, বেশিরভাগ না, অলমোস্ট সবগুলো নিয়মই এসেছে বাংলা ভাষা ব্যাকরণ থেকে। তবে খাঁটি বাংলা ব্যাকরণে কিছু সমাস আছে যেগুলো আমাদের এই নিয়ম মানে না, এবং আমরা কিন্তু সব সংস্কৃত ব্যাকরণের নিয়মই পড়ি, এবং আমরা বেশ কয়েকটা সমাস আমরা পাবো, সুপসুপা সমাস, প্রাদি সমাস, সেগুলো শুধু সংস্কৃত ভাষাই পড়া হয়, এগুলো বাংলা ব্যাকরণে পড়া হয় না। তো সেই জায়গা থেকে সমাসের বেশিরভাগ নিয়ম যেহেতু সংস্কৃত ভাষা থেকে এসেছে, সেহেতু আমরা এটুকু জানলাম যে সমাস শব্দটি একটি সংস্কৃত শব্দ। এবার এই সমাস শব্দটির বিশ্লেষিত রূপ কি? সমাস শব্দটির বিশ্লেষিত রূপ হলো সম যোগ অস যোগ অ। এরপর যেটা জানলাম সেটা হলো সমাস। সমাস শব্দটি অংশ কয়টি? সমাসের কয়টি অংশ আছে? সমাসের 5টি অংশ আছে, বা সমাসের প্রতিটি কয়টি? সমাসের প্রতিটি 5টি। ব্যাসবাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমসমান পদ। ব্যাসবাক্য কাকে বলে? পুরো সমাসের মধ্যে আমরা এক পাশে যে বাক্যটি পাবো সেই বাক্যের নাম ব্যাসবাক্য, আর বাক্যের মধ্যে পদগুলো নিয়ে যখন একটি নতুন শব্দ গঠিত হবে, সেই নতুন শব্দটিকে আমরা বলবো সমস্ত পদ। দ্যাট মিনস সমাসের দ্বারা গঠিত নতুন শব্দটিকে বলা হয় সমস্ত পদ। এবার এই সমস্ত পদকে ভাঙলে যেই শব্দগুলো আমরা পাবো, সেই শব্দগুলোকে আমরা বলবো সমসমান পদ। এই সমসমান পদের প্রথম পদকে বলা হয় পূর্বপদ, এবং শেষ পদকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদের আরেক নাম উত্তরপদ। সমাসের 5টি অংশ আমরা জানলাম। সমাসের 5টি অংশ জানার পরে আমরা শিখলাম সমাসের প্রকারভেদ। সমাস কত প্রকার? 6 প্রকার। এখানে একটা প্রশ্ন আসে যে পূর্বপদ পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস কত প্রকার? নিঃসন্দেহে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে পূর্বপদ পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস 4 প্রকার। এরপর আমরা যেটা জানবো সেটা হলো 4 প্রকার কি কি। দ্যাট মিনস কোন সমাসে কোন পদের প্রাধান্য পায়, আমরা এটা একেবারেই মুখস্থ রাখার চেষ্টা করব। যে অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রাধান্য পায়, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়ী সমাস পরপদের প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসের উভয় পদের প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসের কোনো পদের প্রাধান্য পায় না। ধন্যবাদ সবাইকে এই অবধি থাকার জন্য।